পারছেন আমি জানি না। এই কথাগুলো যদি বুঝিতে পারেন তাইলে আপনি প্রকৃতপক্ষে হোমিওপ্যাথ। পৃথিবীতে এই কথাগুলো যদি আপনারা সঠিকভাবে বুঝিতে পারেন, কোনো হোমিওপ্যাথ আপনার কাছে দাঁড়াতেই পারে। এটা আমি বিশ্বাস রাখি, এটা আমার বিশ্বাস। আপনাকে বুঝিতে পারতে হবে এবং জানিতে হতে হবে। হৃদয়ঙ্গম যদি করেন আজকের কথাগুলো, রুগীলিপি করতে অন্তত কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ। তার নামটা বলবো, নামটা বলেন, নামটা লিখব, এরপরে বাবার নাম স্বামীর নাম লিখব না, কারণ এক নামে একাধিক লোক থাকতে পারে, এই জন্য পিতার নাম স্বামীর নাম লেখাটা জরুরি। স্বামীর নাম পিতার নাম লিখব, এরপরে বয়সটা লিখব, এরপরে বয়সটা লিখব, আজকের রুগীর ঠিকানাটা তারিখটা লিখব, আজকের রুগীর তারিখটা লিখব এক জায়গায়, এরপরে বয়সটা লিখার পরে রুগীকে এই মানে কি বয়সটা লিখার পরে ঠিকানাটা লিখব, ঠিকানাটা পরিপূর্ণ ঠিকানাটা লিখব, গ্রামের ঠিকানা, স্থায়ী ঠিকানা লিখব, অস্থায়ী ঠিকানা লিখব যদি থাকে, এরপরে একটা বড় ঠিকানা হচ্ছে মোবাইল নাম্বার, এরপরে মোবাইল নাম্বারটা লিখব। লিখার পরে রুগীকে আমরা ধীরে ধীরে বলার প্রস্তাব দিব, বলবো যে আমার হাতে সময় আছে, এইভাবেই বলবো যে আমার হাতে সময় আছে, আপনি আপনার রোগের কষ্টের কথাগুলো আস্তে ধীরে বলতে থাকেন। আস্তে বলতে ধীরে গতিতে, আস্তে মানে এই আসতে না, বুঝাইতে পারলাম? আস্তে ধীরে মানে ধীরে গতিতে বলতে থাকেন। আমি লিখবো তো, আপনি একটু আপনার কষ্টের কথাগুলো, আপনার রোগের কথাগুলো ধীরে ধীরে বলতে থাকেন। রুগীর সাথে যিনি আসলো ওই যে রুগীর আত্মীয় স্বজন বা সেবাকারী, তাকে পরামর্শ দিব আপনি একটু চুপ থাকেন, উনি যা বলে শোনেন, যেটা ওনার বলার গ্যাপ থাকে এইটা আপনারা জিজ্ঞাসা করবো, আপনি পরে বলবেন। এইভাবে তাকে আগেই একটা শার্নিং দিয়ে রাখবো, সে যেন মাঝে মধ্যে আবার আমার ঢুকে না। রুগী যতক্ষণ বলতে থাকে, বুঝাইতে পারলাম? এইটাই চিহ্নিত করার জন্য ফাঁক ফাঁক করে লিখবো। এই সম্পর্কিত কোনো কথা আসলে যেন এই ফাঁকে লিখতে পারি। ভাব গাম্ভীর্যতার সহিত বসে থাকবো, অর্থাৎ কি একটা ভাব নিয়ে বসে থাকবো, রুগী যেন আমাকে হালকাভাবে না নেয়। আমি একটা জাননেওয়ালা মনে করি একেবারে আমি খুব ভাব সাপ নিয়ে বসে থাকবো। বুঝাইতে পারলাম কি? এখানে রুগীর কথায় আমি হাসি দিব না, রুগীর কথায় আমি অন্য সিমটম তৈরি করবো না, আমার মধ্যে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করব, তার চোখের দিকে তাকিয়ে থাকবো, দেখতে থাকবো সে কি বলে। সে যেন দেখে মনে করে আমি তাকে ভালো করে ফলো করতেছি, সে যেন দেখে মনে করে আমি তাকে ভালোভাবে ফলো করতেছি, সে যেন বুঝতে পারে যে আমি তাকে হেলা করি নাই, তাকে তা অন্যমনস্কতা নিয়ে দেখি নাই, তাকেই ভালো করে দেখছি, তাকেই বোঝার চেষ্টা করছি, তাকেই জানার চেষ্টা করছি। এইটা যেন রুগীর মধ্যে প্রকাশ পায়, অর্ধেক রোগ ভালো হয়ে যাবে রুগীর। এতে করে রুগীর অর্ধেক রোগ ভালো হয়ে যাবে। এরপরে যখন ওই ফাঁকের কথাটা জিজ্ঞাসা করবো, তখন রুগী জানবে যে আমি কিছু জানি। না জানা কথাগুলো তাকে জিজ্ঞাসা করব, এই চিহ্নিত করবো না জানা কথা দিয়া, তাইলে সে জানবে যে আমি তাকে বুঝছি, আমি তাকে জানছি। এতে করে রোগ অর্ধেক ভালো হয়ে যাবে, স্যাটিসফ্যাকশন, যে আমি তাকে বুঝতে পারছি, ওষুধটা দিচ্ছি, এতে করে অর্ধেক রোগ ভালো হয়ে যায়। অর্থাৎ মানসিক কথাগুলো পরে জিজ্ঞাসা করবো, চিহ্নিত পরে করবো, এই হচ্ছে রুগীলিপির চিন্তা। তো প্রথমে যে জিজ্ঞাসা, আমি এখন তার কথা বলা শেষ 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 হয়ে গেছে, তাকে আবার জিজ্ঞাসা করবো আর কি অসুবিধা, আর কি কষ্ট, আবারও বলা শেষ, আবার জিজ্ঞাসা করবো আর কি কষ্ট, আবারও বলা শেষ, জিজ্ঞাসা করবো আর কি কষ্ট। বলতে বলতে তাকে একেবারে ফাঁকা এলাম, বুঝাইতে পারলাম? তার জমানোটা শেষ, এরপরেও যদি কিছু থাকে তার ভিতর থেকে বাইর করে নিয়ে আসবো। আচ্ছা, যে ইয়ে করছে হাই করুক, কারণ এই টাইমে মোবাইল ড্রিঙ্ক করাটা যুক্তিযুক্ত না, যাই করছে, কারণ আমরা আলোচনা করি, এটা অনেকেই জানে আমাদের লোকে ভুল করছে। তো যেই কথাটা বলতে চাচ্ছিলাম, তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এইভাবে জিজ্ঞাসাবাদ করা শেষ, আর কিছু বার হয় না, শেষ কথাটা পর্যন্ত আর কি অসুবিধা বলে তাকে বার করতে হবে। এরপরে জিজ্ঞাসা করব তার পাশে যে আসছে, তার সাথে যে আসছে, যে সহকারী যে আসছে, তাকে আপনি বলেন উনি যা যা বলছে এরপরে আর কোনো কিছু আপনার বলার আছে কিনা। দেখবেন এতক্ষণ যে তার ভিতরে খালি গুতাইছিল কথায়, এখন আমাদের শেষ হয়ে গেছে। হ্যাঁ বলবো না, এইগুলোই বললাম, তা তুই বলবি কে? তার বলার দরকার নেই। রুগীর মুগ্ধ আসলে স্বতঃস্ফূর্ত বক্তব্য, সে গুছাইয়া বলতে গেলে ভুলও বলতে পারে। এখন সে বলবে কি আর কিছু বলার নাই, এমন হয়। রুগীলিপিটা পরিপূর্ণ করতে গেলে এরকমই হয়। এখন হচ্ছে আমার জিজ্ঞাসাবাদের সময়। আমি জিজ্ঞাসাবাদ করতে গিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ করবো
এই শীত গরম বর্ষাকাল কোন কালটা আপনার কাছে কেমন লাগে? শীত গরম বর্ষাকাল কোন কালটা আপনার কাছে কেমন লাগে? নির্দিষ্ট করে কোন কালটা আপনার কাছে কেমন লাগে? শীত গরম বর্ষাকাল কোন কালটা আপনার কাছে কেমন লাগে? আমি এই কথাটা তাকে জিজ্ঞাসাবাদ করবো, এতে করে সে শীত কাতর না গরম কাতর এইটা আমার মধ্যে বাড়িয়ে যাবে। স্যারে বলছে যে শতকূপে গাদা এক কূপে চালা, একটা ডুব নিয়ে মাঝখানে যদি বালুকের একটা কূপ দিতে হয় 2 ভাল্ট হয়ে যাবে। রুগীকে আমরা শীত কাতরতা এবং গরম কাতরতার মধ্যে এই কথাটা দিয়ে আগে 2 ভাল্টা করবে। রুগীটা শীত কাতর না গরম কাতর এইটা বাইরে আসবে। শীত কাতর মেডিসিন বেশি, গরম কাতর মেডিসিন অল্প। তাইলে আমরা একটা বন্টন করে ফেললাম, 2টা ভাগ করে ফেলতে পারি যদি হয়ে যায়। এরপরে জিজ্ঞাসাবাদ করবো মায়াজমিটিক প্রশ্নটা, এক কথায় শেষ করবো, মায়াজম বার করে নিব। এরপরের 5টা হচ্ছে মায়াজম খুলে বার করবো, এক কথায় মায়াজম বার করে নিয়ে আসবো। এই এক কথার মধ্যে 4 কথা ঢুকবে। এই শরীরে কোনো চুলকানি আছে কিনা? যদি চুলকানির কথা রুগী স্বতঃস্ফূর্তভাবে এখন বলে তাইলে সোরা নাকি এক মায়াজম বার করে ফেললাম। এখন চুলকানির খুব বেশি প্রভাব নাই, তাহলে চুলকানির পরের প্রশ্নটা হচ্ছে কি, শরীরে কোনো এই আঁচিল আছে কিনা? আঁচিল নাই। টিউমার আছে কিনা? নাই। অর্থাৎ উপমাংস সাইকোসিস শেষ। এরপরে জিজ্ঞাসা করবো দাউদ আছে কিনা, টিউবারকুলোসিস শেষ। তাহলে সোরা, সাইকোসিস, টিউবারকুলোসিস আর একটা কি সিফিলিস। যদি চুলকানির মধ্যেই সিফিলিস এসে পড়বে, পচাপাচি যদি থাকে, পচনশীলতা যদি থাকে চুলকানির মধ্যে এসে পড়বে। ওই যে গ্যাংগ্রিন, কালকে যে রুগী দেখে বোঝা গেছে এটা সিফিলিটিক হয়ে গেছে। সিফিলিস কাকে বলে? মায়াজমের তৃতীয় অবস্থা। আচ্ছা, এবং সোরা, সাইকোসিস, সিফিলিস, টিউবারকুলোসিস পেয়ে গেলাম। যে কোনো একটা যেটার প্রভাব বেশি ওই সম্পর্কিত প্রশ্ন বেশি আসবে রুগীতে। বুঝাইতে পারলাম কিনা? রুগীতে এখন প্রশ্ন আসবে যেটার প্রভাব বেশি এই সম্পর্কে। এখন রুগীকে জিজ্ঞাসা করেন পায়খানা অবস্থা বের করতে, ওই প্রথমে না জিজ্ঞাসা করি না, এর মধ্যে রুগীর মধ্যে একটা রুগীর চিকিৎসকের মধ্যে একটা অবস্থা তৈরি হয়েছে না, একটা ভাব তৈরি হয়েছে না। এখন জিজ্ঞাসা করেন পায়খানাটা কেমন হয়। এইখানে একটা লক্ষণ পেয়ে যেতে পারেন। যদি বলে যে এই আমার পায়খানা ক্লিয়ার হয় না, তাইলে আগে নাক ভূমিকা একটা চিহ্নিত হয়ে গেল। যখন ক্লিয়ার হয় না পায়খানা, তখনই আপনার রিলেটেড প্রশ্ন করার সময় হয়ে গেল, যেটা আগে বলছিলাম। রিলেটেড প্রশ্নটা কি, পায়খানা যখন ক্লিয়ার হয় না তখন জিজ্ঞাসা করবেন ঘুমের কথা, কারণ এইটার সাথে এটা রিলেশন আছে। এখন আপনি জিজ্ঞাসাবাদ করতেছেন, এখন জিজ্ঞাসাবাদ করতেই পারেন। যখন বলে পায়খানা ক্লিয়ার হয় না, তখন তার ঘুমের অবস্থাটা জেনে নেবেন যে আপনার ঘুম কেমন হয়। ঘুম এবং মেজাজ এই 2টা তখন জেনে নেবেন। তাইলে নাক্স ভূমিকার 100% হইলো কিনা আপনার কারেকশন হয়ে যাবে, চিহ্নিত হয়ে যাবে নাক্স ভূমিকা সঠিক কিনা। এখন জিজ্ঞাসা করেন প্রস্রাবের কথা, তো রুগী বললো একই কথা, প্রস্রাবও ক্লিয়ার হয় না, তখন নাক্স ভূমিকার কথাগুলো জিজ্ঞাসা করতে পারেন। তখন প্রস্রাব ফোটাফোটা হয়, তাহলে নাক্স ভূমিকা না হইলে আমরা এপিসমেল কিনা, গরম কাতর কিনা, এই রিলেটেড প্রশ্ন করবো। যদি নাক্স ভূমিকা না পাই নাকি স্যার, তো জিজ্ঞাসা করবো গরম কাতরের মতো, তাই সেই বলবো গরম কাতর কিনা। তাইলে দেখবো চোখের নিম্নমাথাটা খোলা কিনা, চিহ্নিত করার জন্য। বুঝাইতে পারলাম কিনা? গরমে মহিলা মানুষ এলা রান্না করে কতক্ষণ থাকতে পারে, আলোটা দেখলে সহ্য হয় কিনা, এই রিলেটেড প্রশ্ন করবো। এখন পায়খানা প্রস্রাব যখন গেল গা, তখন আমার রুগীকে আস্তে আস্তে অন্য দিকে যাওয়া লাগবে। যে পায়খানা প্রস্রাব যাওয়ার পরে মেয়ে মানুষ যদি হয় তাহলে পরে জিজ্ঞাসা করবো, মানে মেয়েলি লক্ষণ। এখন ছেলে মানুষ নিয়েই কথা বলি। এর পায়খানা প্রস্রাব যখন গেল, তখন আমি জিজ্ঞাসা করবো ঘাম কেমন হয়, ঘামের কি অবস্থা। যদি বলে আমার ঘাম হয় না, তাইলে আমি যাবো কোথায়, এলোমিনার দিকে। ঘামে না, আমি ঘামি না, ওই এলোমিনা। তাইলে এলোমিনার অন্যান্য লক্ষণ আছে কিনা, একটা চিহ্নিত লক্ষণ এলোমিনার। তো আপনি খাবার দাবার যে খান, মানে কী খাইলে অসুবিধা হয়, তখন জিজ্ঞাসা করুন কী খাইলে অসুবিধা হয়, কইব আমি আলুটা খাইতে দিই না। তাইলে এলোমিনা কারণে চিহ্নিত হইব। বুঝাইতেছি চিহ্নিত কীভাবে করবেন না। এরপরে পায়খানা মানে কি নিয়ে যেন মানে অ্যালুমিনিয়ার দিয়ে গেলাম, প্রস্রাব, ঘাম, অর্থাৎ স্রাবের লক্ষণগুলো জানবো। স্রাবের লক্ষণগুলো জানবো। কাশি রুগী এলে স্রাব কেমন, জিহ্বাটা যেটা দেখবো এটাও স্রাব, এটাও স্রাব। জিহ্বাটা যে ফুরলে পরে এটাও স্রাব।
এগুলো দেখব, দেখে দেখে চিহ্নিত করব। হ্যাঁ, সেই ঘামের পরে আমাদের প্রশ্ন হলো গোসল করলে কী অবস্থা হয়, কিন্তু গোসলের অবস্থাটা আমাকে জানতেই হবে। গোসল করে যদি কয় যে শুধু বইলা হয়েছে তা আপনি গোসল করলে কেমন লাগে, আমি তো শীতে 1 মাসে গোসল করি না, তার মানে কি হইল সালবা। শীত কাতর গরম কাতরের সময় যখন জিজ্ঞাসা করলাম তখন এই বলে ফেলছিল কি যে এই আমি এই শীতকালে মোজা ছাড়া থাকতে পারি না। তাইলে কি হয়ে গেল, রিভার্সাল পয়সা পড়ে। অর্থাৎ আমাদের রিলেটেড অংশগুলো এইখান থেকে আমরা খুঁজে নিব রুগীটারে কোন দিকে ট্রাম করছে, অর্থাৎ কোন দিকে রুগীটা মুভমেন্ট করছে, কোন দিকে ইন্ডিকেট করতেছে, এইখান থেকে আমাকে খুঁজে বাইর করতে হবে। গোসলের অবস্থাটা জিজ্ঞাসার পরে আমি রুগীরে জিজ্ঞাসা করবো খাবার দাবারের চাহিদা, আপনি পছন্দ করে কী খান, পছন্দ করে কী খান, পছন্দ করে কী খান, এই কথাগুলো জিজ্ঞাসাবাদ করবো। তো এগুলো মানসিক ইচ্ছা চাহিদা। এর আগে যাওয়ার আগে মেয়ে মানুষ হইলে তার স্রাব নিয়ে কথা বলবো। এই যদি ঋতুস্রাবযোগ্য মেয়ে মানুষ হয় তাহলে আপনার ঋতুস্রাবটা আছে কিনা, যে হ্যাঁ আছে, বেশি বয়স হলে থাকে না, কম বয়সেও থাকে না, মাঝের বয়স হলে থাকে, তাহলে আপনার ঋতুস্রাব আছে কিনা, আছে। ঋতুস্রাবটা যদি বড়ি দহন করবে, বড়ি খাইতে নেওয়ার হয় না, তাইলে ফালসিটিলা নির্বাচন হয়ে গেল, বুঝাইতে পারলাম কিনা, বড়ি খাইতে এই জন্য তাইলে ফালসিটিলা নির্বাচন হয়ে গেল, আমি শুই নেই তাইলে থুজা নির্বাচন হয়ে গেল। এই কথার থেকে লক্ষণ ওষুধ নির্বাচন হয়ে যাবে। এখানে লক্ষণের কোনো ধার না, এখানে আর লক্ষণের কোনো প্রয়োজন নেই। সে বড়ি খাইয়া নষ্ট করে লেগছে লক্ষণ, সে ইঞ্জেকশন নিয়ে নষ্ট করে বলছে লক্ষণ। তাইলে বড়ি খাওয়াইলে তার আবার ঋতুটা কিলা দিব, ফালসিটিলা খাওয়াইলে ঋতুটা আবার কিলা দিব, থুজাটা খাওয়াইলে ঋতুটা কিলা দিব, অর্থাৎ থুজা খাওয়াইলে ভ্যাকসিনের ক্রিয়াটা কাটতে গিয়ে থুজা ঋতুটা কিলা দিব, মানে ঋতু মানে মাসিকটা। তো মাসিকের অবস্থাটা জেনে নিব, মাসিকের স্রাবটা কেমন হয়, মাসিকের রংটা কেমন হয়, সাপ সাপ হয়, উজ্জ্বল লাল বর্ণ হয়, কালা হয়, কালচে হয়, কী লক্ষণটা এইটা একটু জেনে নিব। এইগুলোর মধ্যে আবার ওষুধ চলে আসবে যদি ওষুধ নির্বাচন হয়। তাইলে সাদা স্রাবটা আছে কিনা, সাদা স্রাবের ধরনটা কী, অনুভূতিটা কী। যদি সাদা স্রাব আছে তো জিজ্ঞাসা করবে যে সাদা স্রাবটা কেমন, কাপড়ে দাগ লাগে কিনা। যদি বলে কাপড়ের সাদা দাগ লাগে তাইলে আর কোনো কিছু যাওয়া লাগবে না, ফালসিটিলায় চলে আসবে, সহজ হয়ে গেল নির্বাচন ওষুধটা। যদি বলে যে গরম পানির মতো পরে তাইলে সহজ হয়ে গেল লক্ষণটা। তাইলে কি গরম পানি ঘোরা দিয়া দেখেন না, পৃথিবীর সকল লোক ভালো হয়ে যাবে একসাথে। এই লক্ষণ যদি পান বলবে যে আমি যখন গোসল করি, গোসল করিয়া কাপড়টা পাল্টাইয়া কাইচা দিলে ওই জবজবাইয়া গরম পানি করে বোরাক্স, এইভাবে বলবে, তাইলে সহজ হয়ে যাবে নির্বাচন করা। এরপর সাদা স্রাব, রক্তস্রাব, প্রদর্স্রাব, এই সকল বিষয়গুলো যখন শেষ হইল মেয়েদেরকে, তখন জিজ্ঞাসা করবো আমরা খাওয়া বাড়ার চাহিদাটা কী খায় পছন্দ করে। এইখানে যদি বলে যে আমি শুটকির ভর্তা ছাড়া আর গোস্ত দিয়ে শুটকির ভর্তা খাই, সুরিনাম হয়ে গেল নির্বাচন, আর কিছু লাগে না। যদি বলে যে আমি গোস্ত খুব পছন্দ করি, তাইলে গোস্ত যদি পছন্দ করেন, গোস্ত খাইলে কোনো অসুবিধা হয় কিনা এই রিলেটেড প্রশ্নটা করতে হবে। শুধু মাংস মুরগি মেক্কা, শুধু মাংস খায় কোনো ক্ষতি হয় না, আর মাংস খাইলে আবার অসুবিধা দেখা দেয়, এটা টিউবারকুলি না। বুঝাইতে পারলাম কিনা, ফালসিটিলা গুস্ত খাওয়া গীতপক্ষ বস্তু তৈলাক্ত খাবার খাইতে পছন্দ করে, এটা তৈলাক্ত খাবার আসে ফালসিটিলা, এটা মাংস না। মাংস তৈলাক্ত হইতে পারে, বিনা তৈলের হইতে পারে, কিন্তু তৈলাক্ত মাংস খাইলে যদি অসুবিধা হয় তাইলে আমাদের এইখানে লক্ষণ চলে আসবে। বুঝাইতে পারলাম কিনা, এইখানে অনেক লক্ষণ চলে আসবে। খাবারের চাহিদা দিকা, খাবারের চাহিদা জিজ্ঞাসা করার পরে আমরা চলে যাব ঘুমটা কেমন হয়, যদিও আগে ঘুমের প্রয়োজন না হয়ে থাকলে ঘুমটা কেমন হয়। তো ঘুমের কথাটা জেনে যাওয়ার পরেই এই যেমন ঘুমটা এই কেমন হয় বললেই বলবো কি, যদি এই যে উনি বলছিল লেগেসিসের কথা, লেগেসিসের রুগীর মানে কি ঘুমের পরে মাথার পিছনের অংশটা ভারী হয়ে একটা যন্ত্রণা তৈরি হয়, এইটা কমন লক্ষণ লেগেসিসের। তো এরকমের লক্ষণ বাইরে আসবে। নিদ্রার পর বৃদ্ধি হলো লেগেসিস, তাইলে এরকম কথা বাইরে আসবে। নিদ্রার পর বৃদ্ধি হলো রাস্টক্স, এই কথাগুলো বাইরে আসবে। ঘুমের মধ্যে অনেক লক্ষণ পেয়ে যাবে। এখন জিজ্ঞাসা করবেন স্বপ্নের কথা, স্বপ্নের কথা, স্বপ্নের কথা, স্বপ্নের লক্ষণ যদি আসে তো অন্তত কিছুই জন বলে না, তখন একটু খোঁচা দিবেন, খোঁচা দিয়ে জিজ্ঞাসা করবেন। কেউ কেউ মনে করে স্বপ্নের কথা মানে খারাপ স্বপ্নের কথা, তো বলে যে খারাপ স্বপ্ন দেই না, তো ভালো কি দেখেন, ভালো কি দেখেন তার কাছ থেকে জেনে নেবেন। কোনোভাবেই যদি না জিজ্ঞাসা করে যে আত্মীয় স্বজনের মধ্যে যারা মারা গেছে তাদের দেখেন কিনা, একটু খোঁচাতে একটু আগায় দিবেন। এইখানে একটু আগায় দেওয়া জরুরি, অন্যখানে আগায় দেওয়ার কোনো যুক্তি নেই, আগায় দেওয়া যাবে না।
রুগীকে কোনো প্রশ্ন করে আগায় দেওয়ার কোনো সুযোগ নেই। তারপরের কথাটা হচ্ছে কি, মনটাই কি চায়। এরপরে হচ্ছে মেজাজটা কেমন, মনটা কি চায়। মেজাজটা কেমন, মনটাই কি চায়। মনের চাহিদার থেকে মানসিক লক্ষণ বাইরে আসবে। এইভাবে রুগীলিপিটা তৈরি করার পরে আপনারা সদৃশ ওষুধ নির্বাচন করলে আমি মনে করি হোমিওপ্যাথিকে কেউ কখনো রুগীতে ফেল করবে না। একটু মায়াজোমেটিক একটু ঝামেলা আছে, চিকিৎসা বিভ্রাটের একটু ঝামেলা আছে। তাছাড়া মায়াজোমেটিক একটু প্রবলেম থাকে, বাধা থাকে, মায়াজোমেটিক বাধা আর হচ্ছে চিকিৎসা বিভ্রাটের বাধা ছাড়া আর কোনো বাধা থাকবে না রুগী রোগার উপর। আমার পরিষ্কার ভাষায় এই কথাগুলো। এই দাসে যদি রুগীলিপি করে সঠিক ওষুধ নির্বাচন করতে কেউ পারেন তাহলে কখনো রুগীতে ফেল করবেন না। দুইটা বাধা থাকবে, একটা মায়াজমের বাধা, একটা ওয়াল থাকবে মায়াজমের, মানে আরোগ্য হওয়ার জন্য এটা একটা বাধা হতে পারে। আরেকটা বাধা হতে পারে অনলি চিকিৎসা বিভ্রাট। বর্তমানে সবচেয়ে বড় বাধাটা চিকিৎসা বিভ্রাট। আমি আশা রাখি আপনাদেরকে আমার কথাগুলো বলতে পারছি, আপনারা কতটা বুঝি। আল্লাহ সবাইকে বারাকা দান করুক, আমিন। আল্লাহকে সবাইকে সঠিক শিক্ষা দান করুক, আমিন। মানুষের খেদমত করার, স্বাস্থ্যগত খেদমত করার বিশেষ করে তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্যে যারা মারা গেছে, বাবা মা আত্মীয় স্বজন, তাদেরকে আল্লাহ কবরের আযাব মাফ করে দিন, আমিন। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন, আমিন। আমার স্যার প্রয়াত ডাক্তার মুতালিব স্যার, আমার স্যারকে আল্লাহ জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে কবরের আযাব মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।